নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে আমাদের আজকের অনুষ্ঠান প্রিয় স্বদেশ। বর্তমানে আমরা এক কঠিন এবং করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি। আর সেই জন্য আমরা এক অভিযানের মধ্যে দিয়ে আহ্বান জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব এবং তারপরে মূল অনুষ্ঠানে যাব। কাজী নজরুল ইসলামের লেখা অভিযান। নতুন পথের যাত্রা পথিক, চালাও অভিযান। উচ্চ কণ্ঠে উচ্চারো আজ, মানুষ মহিয়ান। চারিদিকে আজ ভীরুর মেলা, খেলবে কি আয় নতুন খেলা। জোয়ার জলে ভাসিয়ে ভেলা, বাইবে কি উজান। পাতাল ফেরে চলবি মাতাল, স্বর্গে দিবি টান। সমর সাজের নাই রে সময়, বেরিয়ে তোরা আয়। আজ বিপদের পরশ নেব, নাঙ্গা দুলগায়। আসবে রণসজ্জা কবে, সেই আশাই রইলি সবে। রাত পোহাবে, প্রভাত হবে, গাইবে পাখি গান। আয় বেরিয়ে সেই প্রভাতে, ধরবি যারা তান। আধার ঘুরে আত্মঘাতী যাত্রা পথিক সব, এ উহারে হানছে আঘাত, করছে কলরব। অভিযানের বীর সেনাদল, জ্বালাও মশাল, চল আগে চল। কুচকাওয়াজের বাজাও মাদল, গাও প্রভাতের গান। উষার দ্বারে পৌঁছে যাবি, জয় নব উত্থান। নতুন পথের যাত্রা পথিক, চালাও অভিযান। উচ্চ কণ্ঠে উচ্চারো আজ, মানুষ মহিয়ান। আমাদের আজকের অনুষ্ঠানে যারা আছেন আমার সাথে তাদেরকে নিয়ে আসি। ব্রততী চক্রবর্তী, স্বাগত ব্রততী, শুভ সন্ধ্যা। শর্মিষ্ঠা ভট্টাচার্য, স্বাগত শর্মিষ্ঠা, শুভ সন্ধ্যা। লিপিকা ঘোষ, স্বাগত লিপিকা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমরা আমাদের আজকের অনুষ্ঠান প্রিয় স্বদেশে যাই। আমি কি আজ পেয়েছি তোমার সজল ভালোবাসা, স্বদেশ আমার স্বদেশ। বিষাদ ঘন হৃদয়ে জাগে কোন সে গোপন আশা, স্বদেশ আমার স্বদেশ। অনেক ঝড় অনেক জ্বালা শুয়েছি অকাতরে, দুঃখ প্রবল হয় তীব্র সুরে ঝরে। তাই তো তোমায় গভীর করে ডাকি যে বারবার, স্বদেশ আমার, হে প্রিয় স্বদেশ আমার অহংকার। আমাদের অনুষ্ঠান আজকে আমরা একটু গান দিয়ে শুরু করি, কেমন হয় ব্রততী? গান শুনি। ও আচ্ছা, সকলকে, আমার সকল দর্শক শ্রোতা বন্ধু এবং আমার সহশিল্পী যারা আছেন, আচ্ছা আমার কথা আগে শোনা যাচ্ছে পরিষ্কার? একদম। সকলকেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। ৭৮তম স্বাধীনতা দিবস। সত্যি কথা বলতে কি, পারিপার্শ্বিক যা পরিস্থিতি, তাতে আমাদের মন খুব ভালো থাকার কথা নয়, কিন্তু আমরা চেষ্টা করব পজিটিভ কিছু ভাবতে। সেই ভাবনা নিয়েই আমরা এগিয়ে যাব। তাই রাখিদি আমাকে অনুরোধ করলেন একটি গান শোনাতে। আমি চেষ্টা করছি যেই গানের মধ্যে দিয়ে একটা গঠনমূলক কিছু বার্তা বা প্রার্থনা জানানো যায় সৃষ্টিকর্তার কাছে। সকাল তরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে,
মঙ্গল বারতা শোকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। সুখ আসে দিশে দিশে, বেড়ায় কাতরে, মরীচিকা ধরিতে চায় এই মরু প্রান্তরে। ফুরায় বেলা ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে। কি হবে গতি বিশ্বপতি, শান্তি কোথাছে, তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আমরা আজকে স্বাধীনতা দিবস তো বটেই, তার উদযাপন তো আমরা করছি, সাথে আজ কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন এবং ঋষি অরবিন্দ ঘোষেরও জন্মদিন। তাদের শ্রদ্ধা জানাবো আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এবার একটু লিপিকার কাছে যাই। লিপিকা, কিছু বলো। আমি প্রথমেই শ্রী অরবিন্দকে নিয়ে কিছু বলতে চাই। বেশ। এটা হচ্ছে যে শ্রী অরবিন্দের যখন 7 বছর বয়স, তখন তার পিতা কৃষ্ণধন ঘোষ সপরিবারে বিলেতে ম্যানচেস্টারে চলে গেছিলেন এবং তার ইচ্ছা ছিল যে তার সন্তানরা বিদেশি চিন্তাধারায় ধ্যান ধারণায় বড় হয়ে উঠুক। এবং 14 বছর বিলেতে থাকার পর 1893 সালে 21 বছর বয়সে তিনি যখন ভারতে ফেরেন, তখন তিনি বাংলা ভাষা সেরকম করে জানেন না। মানে বরোদায় থাকাকালীন তিনি জাতীয়তাবাদী রাজনীতি ও আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত হন এবং সেখানে তিনি সংস্কৃত, তার পরবর্তীকালে সংস্কৃত, হিন্দি, গুজরাটি, মারাঠি ও বাংলা ভাষা এগুলো শিখতে থাকেন। এবং যখন যখন তিনি বাংলা ভাষা শিখতে থাকেন, তখন তিনি সব থেকে তার ভালো লাগে মাইকেলের কাব্য আর বঙ্কিমের উপন্যাস। এবং এতই ভালো লাগে যে তিনি মাইকেল মধুসূদন এবং বঙ্কিমচন্দ্র সম্বন্ধে ইন্দু প্রকাশ পত্রিকাতে কতগুলো আবেগময় প্রবন্ধ লিখে ফেললেন।
বিশেষ করে বঙ্কিমের আনন্দমঠ পড়ে তিনি একেবারে মুগ্ধ হয়ে যান। মানে তার মনে হয় যে সেই দেশমাতার কথা যাকে তিনি প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন, ইনি সেই। বিশেষত আনন্দমঠে এই যে দেশমাতৃকার বন্দনা, বন্দে মাতরম কথাটি, এটি তার জীবনের বীজ মন্ত্র। প্রথমে তিনি দেশানুভূতির বীজ পেয়েছিলেন নিজের পিতার কাছ থেকে, তারপরে তার আসল বীজ মন্ত্রটি পেয়ে গেলেন বঙ্কিমচন্দ্রের কাছ থেকে। এবং তিনি জানলেন যে দেশমাতা কেবল মৃত্তিকা বা রূপিণী মা নয়, তিনি হলেন জীবন্ত ব্যক্তি স্বরূপিণী প্রাণময়ী মা। পরে এই ভাবটি নিয়ে আরো বেশি অগ্রসর হয়ে দিব্য দৃষ্টিতে দেখেছিলেন যে তিনি কেবল আমাদের ভারত মাতাই নন, তিনি হলেন সারা জগতের জগন্মাতা। তাই পরে তিনি যখন ভবানী মন্দির নামক প্রচার পুস্তিকাতে লিখেছিলেন যে ইনি হলেন শক্তি রূপিণী ভবানী, ইনি দুর্গা, ইনি কালী, ইনি রাধা, ইনি লক্ষ্মী, ইনি আমাদের জন্মদাতা। এবং তার তিনি 1905 সালে তার স্ত্রী পত্নী মৃণালিনী দেবীকে একটি চিঠি লেখেন। সেখানে চিঠির একটু অংশ আমি শোনাবো, যেখান থেকে বোঝা যায় তিনি দেশকে কিভাবে দেখতেন। অন্য লোকের স্বদেশকে একটা জড় পদার্থ, কতগুলা মাঠ, ক্ষেত্র, বন, পর্বত, নদী বলিয়া জানি। আমি স্বদেশকে মা বলিয়া জানি, ভক্তি করি, পূজা করি। মার বুকের ওপর বসিয়া যদি একটা রাক্ষস রক্তপানে উদ্যত হয়, তাহা হইলে ছেলে কি করে? নিশ্চিন্ত ভাবে আহার করিতে বসে, স্ত্রী পুত্রের সঙ্গে আমোদ করিতে বসে, না মাকে উদ্ধার করিতে দৌড়াইয়া যায়। আমি জানি এই পতিত জাতিকে উদ্ধার করিবার বল আমার গায়ে আছে। শারীরিক বল নয়, তরবারি বা বন্দুক নিয়া আমি যুদ্ধ করিতে যাইতেছি না, জ্ঞানের বল। এবং স্ত্রীকেও তিনি কিভাবে অনুপ্রাণিত করেছিলেন সেটাও এখানে পায়, যে স্ত্রী স্বামী শক্তি, তুমি উষার শিষ্য হইয়া সাহেব পূজা মন্ত্র জপ করিবে, উদাসীন হইয়া স্বামীর শক্তি খর্ব করিবে, না সহানুভূতি ও উৎসাহ দ্বিগুণিত করিবে? তুমি বলিবে এইসব মহৎ কর্মে আমার মতন সামান্য মেয়ে কি করিতে পারে? আমার মনের বল নাই, বুদ্ধি নাই, ওইসব কথা আমি ভাবিতে ভয় করে। তাহার সহজ উপায় আছে, ভগবানের আশ্রয় নাও। ঈশ্বর প্রাপ্তির পথে একবার প্রবেশ করো, তোমার যে যে অভাব আছে তিনি শীঘ্র পূরণ করিবেন। যে ভগবানের নিকট আশ্রয় লইয়াছে, ভয় তাহাকে ক্রমে ক্রমে ছাড়িয়ে দেয়। আর আমার উপর যদি বিশ্বাস করিতে পারো, 10 জনের কথা না শুনিয়া আমারই কথা যদি শোনো, আমি তোমাকে আমারই বল দিতে পারি। তাহাতে আমার বলের হানি না হইয়া বৃদ্ধি হইবে। আমরা বলি স্ত্রী স্বামী শক্তি, মানে স্বামী স্ত্রীর মধ্যে নিজের প্রতিমূর্তি দেখিয়া তাহার মধ্যে নিজের মহৎ আকাঙ্ক্ষার প্রতিধ্বনি পাইয়া দ্বিগুণ শক্তি লাভ করে। চিরদিন কি এইভাবে থাকিবে? আমি ভালো কাপড় পরিব, ভালো আহার করিব, হাসিব, নাচিব, যত রকম সুখ ভোগ করিব, এই গুণের অবস্থাকে উন্নতি বলে না। আজকাল আমাদের দেশের মেয়েদের জীবন এই সংকীর্ণ ও অতি হীন আকার ধারণ করিয়াছে। তুমি এইসব ছেড়ে দাও, আমার সঙ্গে এসো। জগতে ভগবানের কাজ করিতে আসিয়াছি, সেই কাজ আরম্ভ করি। মানে দেশপ্রেমের সাথে সাথে তার আধ্যাত্মিক যে চেতনা তখনও ছিল, মানে পণ্ডিচেরিতে যাওয়ার আগেও তিনি কারাবাসের সময় যে আধ্যাত্মিক চেতনা তার জাগে, তার আগেও যে তার আধ্যাত্মিক চেতনা ছিল, সেই জিনিসটা কিন্তু এই লেখার মধ্যে থেকে কিছুটা পাওয়া যায়। একদম, একদমই তাই। উনি তো মানে বেশ বড় মাপের স্বাধীনতা সংগ্রামী ছিলেন, মানে আইসিএসসি পরীক্ষাতে নিজেকে ফেল করিয়েছিলেন যে ব্রিটিশদের অধীনে উনি থাকবেন না বলে। তো হ্যাঁ, তো এবার ওনার না বা কার্যকলাপ তো ছিলই, রাজনৈতিক কার্যকলাপের দুটো দিক ছিল। একদিকে তিনি গোপনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন,
আরেকদিকে তার লেখার বক্তৃতার মধ্যে দিয়ে স্বাধীনতার জন্য প্রচার করেছিলেন কিন্তু। আর তার দাবি খুব সুস্পষ্ট ছিল একদম, তিনি দৃপ্ত কণ্ঠে বলেছিলেন যে কোনো আপোষ নয়, পূর্ণ স্বরাজ। উনি যেটা চেয়েছিলেন সেটা ছিল পূর্ণ স্বরাজ। ফ্রিডম হ্যাজ বিন দ্য mantra of my life. I aspire towards the freedom of my nation and I want absolute autonomy free from foreign control. এটাই ছিল তার দাবি। তো সেটার জন্য তো দেখো, অনেক কিছু। এটা একটা ব্যাপার যে উনি 14টা বছর উনি বিদেশে কাটিয়েছেন, সেখানকার পড়াশুনো, সেখানকার ধ্যান ধারণায় তিনি বড় হয়েছেন, কিন্তু তারপরে মানে এটাই বলে ডেস্টিনি হয়তো। একদম একদম তাই, একদমই তাই। এবার একটু শর্মিষ্ঠার কাছে যাই। শর্মিষ্ঠা, কি শুনবো? আজ তো সুকান্ত ঋষি অরবিন্দ্র ঘোষের সঙ্গেও সুকান্ত ভট্টাচার্যেরও জন্মদিন। হ্যাঁ হ্যাঁ, সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি। তো সুকান্ত ভট্টাচার্যের কবিতা খুব সময়োপযোগী কবিতা, যে কোনো কবিতায় যেন মনে হয় যে আজকে মানে পরিস্থিতি, আমরা তো এখন বর্তমান পরিস্থিতি প্রথমে বলতে গিয়ে ব্রততী বলেছে যে আমরা খুব ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি না, তার মধ্যেও আমাদেরকে ভালো থাকতে হবে, এগিয়ে যেতে হবে। কিন্তু সুকান্ত ভট্টাচার্যের কবিতা এমন একটা কবিতা যেন মনে হয় এই কবিতাটা যেন এই পরিস্থিতিতে, এই সময়ের জন্য হয়তো এক্ষুনি সেটা স্রষ্টা সৃষ্টি করেছে, এরকম বেশ প্রাসঙ্গিক। কবিতা। প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক। শুনি। আমি সেইভাবে একটা সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতাই আমি এখন শোনাচ্ছি, সেটা হলো চিরদিনের। এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। জোড়া দিঘি তার পাড়েতে তালের সারি, দূরে বাঁশ ঝাড়ে আত্মদানের সাড়া। পচা জল আর মশায় অহংকারী, নীরব এখানে অমর কিষান পাড়া। এ গ্রামের বুকে মজা নদী 12 মাস, বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস, এ গ্রাম নতুন সবুজ ঘাগরা পরে। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাঁখে, কিষানকে ঘরে পাঠায় যে আলপথ। বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে। প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে, কৃষক বধূরা ঢেকিকে নাচায় পায়ে। প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে। রাত্রি হলেই দাওয়ায় অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে। এখানে সকাল ঘোষিত পাখির গানে, কামার কুমোর তাঁতি তার কাজে জোটে। সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে একটানা আর বিচিত্র ধ্বনি ওঠে। হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধূ সে থমকে তাকায় পাশে। ঘুমটা তুলে সে দেখে নেয় কোনো মতে, সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। সত্যি মানে মাত্র 21 বছর উনি ছিলেন, মানে তার মধ্যেই ওনার যা সৃষ্টি এবং বিভিন্ন বিষয় নিয়ে, ওনার সমকালীন বিভিন্ন বিষয় নিয়েই উনি কিন্তু কলম ধরেছেন, তাই না? সে হ্যাঁ, এটা বিশ্ববিদ্যালয় হোক, ভীষণ ভীষণ মনে হয় আমার
আমারও এটা ভীষণ মনে হয় যে মাত্র 21 বছর বয়সী একটি ছেলে সে হুম, কি করে এত কিছু লিখে যেতে পারলো। এত কিছু, হ্যাঁ, মানে তিনি যদি থাকতেন, তিনি যদি প্রায় শতবর্ষের কাছাকাছি অবধি আমাদের সঙ্গে থাকতেন, তাহলে না জানি বাংলা সাহিত্য কত রকম ভাবে সমৃদ্ধ হতো। মানে আমার এটা সেটাই। ভাবতেই অবাক লাগে যে 21 বছর বয়সী একটি 21 ছেলে কি বছর করে বয়সে কি বলো, উনি হ্যাঁ, লিখতে পারেন। মানে হ্যাঁ, তার এত বোধ তৈরি কি বোধ করে নেই, হয়ে তাই গেল, তো। মানে এটাই আমার মানে বিষয়, অদ্ভুত লাগে। সমকালীন সমস্ত বিষয় নিয়ে উনি প্রায় লিখে গেছেন। ওনার প্রতিবাদের একটা ভাষাও, মানে খুব জোরালো ভাষা মানে ছিল। এই বয়সেও, হ্যাঁ, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এই কথাটা মনে হয়েছে তো 21 বছর বয়সে, মনে হয়নি, তার আগেই মনে হয়েছে তার তার। আগে মনে হ্যাঁ, হয়েছে, মানে একদমই তাই, কতটা পরিণত একজন মানুষ। একদম এটা একদম। খুব আফসোসের জায়গা আমাদের। এই এই 4 লাইন আমার প্রতিভা। এখন মানে আছে, সেটা খুব প্রাসঙ্গিকও বটে। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। একদম। হ্যাঁ, যেন মনে হচ্ছে কবিতাটা ঠিক এই মুহূর্তেই এই কবিতাটা এই লেখা মুহূর্তের হয়েছে। জন্যই লেখা এই লেখা, হ্যাঁ, কবিতাটা সবসময়। মনে হচ্ছে লেখা হয়েছে, অথচ হ্যাঁ, তার মনে এই কবে লিখেছে, ভাবনাটা কবে তিনি লিখেছেন। একদম সেটাই, সত্যি তাই। ব্রততী কি শুনবো, আর একটু শুনি কিছু। আহ, আজকে স্বাধীনতা দিবস তো, আহ, তাই স্বাধীনতারই কবিতা শোনায়। বেশ, শুনি। একটি খুব আহ হালকা কবিতা, আহ ছোটদেরই বেশি ভালো লাগবে, বড়দের মানে সমস্ত বড়র মাঝেই তো ছোট লুকিয়ে রয়েছেন। তো একদম, আমার মনে হয় সবার ভালো লাগবে, একটু অন্য রকমের একটি কবিতা আমি চেষ্টা করছি শুনি। শোনানোর সকলকে। আহ কবিতার নাম স্বাধীনতা, কবি রবীন ভট্টাচার্য। স্বাধীনতা, তুমি কোনখানে থাকো, কত দূরে বলো বাড়ি, হাঁটা পথে আসো নাকি নৌকায়, নাকি চড়ে রেলগাড়ি, প্রতি বছরের আগস্ট মাসের 15 তারিখে ঠিক তুমি আসবেই আমাদের দেশে, হাসি মুখে ফিক ফিক, পতাকা উঠবে, গান হবে, আর নাচ হবে স্কুলে, তুমি আসলেই ওগো স্বাধীনতা, গাছ ভরে যাবে ফুলে, মা রাঁধবেন শুক্তো পায়েস, বাবার অফিসে ছুটি, তুমি আসলেই ঘরের চালেতে রোদ্দুর লুটোপুটি, স্বাধীনতা, তুমি যেখানেই থাকো, যত দূরে থাকো ভাই, প্রতি বছরেই নেমন্তন্ন, এদেশেতে আসা চাই, এদেশেতে আসা চাই। বাহ। বাহ, কি সুন্দর, সুন্দর করে লিখেছেন, মানে অসাধারণ। হ্যাঁ, হ্যাঁ, লেখাটাও খুব সুন্দর, আর তুমি তো বলোই খুব সুন্দর, দারুণ। সত্যি মানে, আর স্বাধীনতা তো আমাদের পেয়েছি ঠিক কথাই, কিন্তু এই স্বাধীনতা পাওয়ার জন্য মানে যাদের এই যে বলিদান বলো, মানে আমি না এক এক সময় খুব আশ্চর্য হয়ে যাই। আহ বিশেষ করে এই সময়টাতে দাঁড়িয়ে আমরা আমাদের নিজেদের সাথে আমি যখন তুলনা করি, যে ওই সময় যারা এই কথাটা ভেবেছেন, ওনারা তো মানে অনেকেই যারা শহীদ হয়েছেন, তারা জানতেনও না যে স্বাধীনতা তারা পাবেন কিনা, হুম। কিন্তু পেতে ঠিক তাই, পারি এই ঠিক তাই। ধারণাতেই। তাই হ্যাঁ, কতজন যে ঘর ছেড়েছেন, কত রকম ভাবে জড়িয়ে পড়েছেন, মানে নিজেদের জীবন দিয়ে দেওয়ার কথা, মানে একেবারে কিছু না ভেবে চলে গেছেন বাড়ি ছেড়ে, বা জীবন দিয়েছেন আমাদের এই স্বাধীনতার জন্য, মানে তাদের শুধু তাদের লক্ষ্য একটাই ছিল, কত- একটাই ছিল, যে জীবনকে দেশ দেশের স্বাধীন। জন্য উৎসর্গ করা। উৎসর্গ করা। হ্যাঁ, তো সেটাই বলছি যে এই পরিস্থিতিতে, এখনকার পরিস্থিতিতে আমরা মানে ওইটা ভাবতেই পারি না, মানে খুব অবাক কত লাগে এই আমার, যে সত্যি ঘটেছে অবাক বিষয়গুলো। লাগে। হ্যাঁ, কষ্ট করে সত্যি। পাওয়া এই স্বাধীনতা, কিন্তু কিভাবে হ্যাঁ, এই প্রসঙ্গে আমার একটা জিনিস মানে একটা কথা মনে পড়ছে, যে হুম, এই যে আলিপুর বোমা মামলার সময় আহ, যে শ্রী অরবিন্দ ঘোষ যখন 1 বছর কারাগারে ছিলেন, তো সেই হুম, সময় তিনি কিছু কারাগারের
বর্ণনা দিয়েছিলেন। সেখান থেকে যে তারা যে কত কষ্ট করে, মানে এই যে আমাদেরকে দেশ যে আমরা অর্জন করেছি, স্বাধীনতা অর্জন করেছি, সেগুলো কিছুটা বোঝাও যায় যে তাদের কত কিভাবে আমরা পেয়েছি। তো সেই আমি বলো একটা একটু শুনি। বর্ণনা করছি। যে 1908 সালের মে মাসে যখন আলিপুর বোমা মামলায় অরবিন্দকে গ্রেফতার করা হলো, এবং সেই সময় তিনি কারাগারের যে বর্ণনা দিয়েছেন, আমার জেলখানা ছিল 9 ফুট লম্বা এবং প্রায় 5 বা 6 ফুট চওড়া। এই জানালাবিহীন খাঁচাটিতে একটি বড় লোহার বাঁধা দরজা দিয়ে ঘেরা। সেলটি একটি খুব ছোট উঠানে খোলা, পাথর দিয়ে পাকা এবং একটি উঁচু ইটের প্রাচীর দ্বারা বেষ্টিত। একটি কাঠের দরজায় চোখের স্তরে একটি ছোট পিপ হোল ছিল, যাতে সেন্ট্রিরা দরজা বন্ধ করার সময় দোষীদের ওপর পর্যায়ক্রমিক নজর রাখতে পারে। বিপ্লবীদের জেলে নোংরা পরিবেশে দিনের পর দিন কাটাতে হতো। খাওয়ার জন্য সকালে টিফিন হিসেবে দেওয়া হতো লাপসি, অর্থাৎ ফ্যান মেশানো ভাত। দ্বিতীয় দফায় বরাদ্দ ছিল দুপুরের খাওয়ার জন্য রেঙ্গুনি ভাতের চালের ভাত, অরহর ডাল, ডাঁটা আর পাতা সিদ্ধ, আর সবশেষে তেঁতুল গোলা জল। রাতেও একই ব্যবস্থা, শুধু তেঁতুল গোলা জলটি থাকতো না ও সময়। বাসন যাতে খেতে দেওয়া হতো সেগুলো লোহার থালাবাটি, কিন্তু থালাগুলো এতই পাতলা বা হালকা ছিল যে খাওয়ার সময় ওগুলো নাচতে আরম্ভ করতো। এবং এই ব্যাপারে তিনি আরেকটি কথা বলেছেন যে বাটির জাত নাই, বিচার নাই। কারাগৃহে যাইয়া সেই বাটিতে শৌচক্রিয়া করিলাম, সেই বাটিতেই মুখ ধুইলাম, স্নান করিলাম, অল্পক্ষণ পরে আহার করিতে হইল। সেই বাটিতেই ডাল বা তরকারি দেওয়া হইল, সেই বাটিতেই জলপান করিলাম এবং আচমন করিলাম। এমন সর্বকার্যক্ষম মূল্যবান বস্তু ইংরেজের জেলেই পাওয়া সম্ভব। আরো ছিল দুখানা আলকাতরা মাথাটা চুপড়ি, প্রস্রাবের জন্য একটি গামলা, একটি টিনের বালতি ছিল, তাতে খানিকটা জল। সেই জলে স্নান, শৌচকর্ম, মুখ ধোয়া সব করা হতো। চৈত বৈশাখ মাসে অসহ্য গরমে এই টিনের জল অসম্ভব গরম হয়ে উঠত। তবু তৃষ্ণা যদি মেটাতেই হয়, ওই গরম জল খেতে হতো। আর শোয়ার জন্য দুটো কম্বল, একটা পাত, অন্যটা গায়ে দেওয়া। মানে সত্যি ভাবো কি পরিমাণ কষ্ট করেছেন, কি পরিবেশে থাকতে হয়েছে। এবং খালি তো উনি নন, মানে কতজন একদম দলে দলে। সেই সময় তো অনেকের খবর আমরা জানি, অনেকে ইতিহাসে আছেন, অনেকে ইতিহাসে নেই, এরকম। সেটাও ঠিক। হ্যাঁ, অনেকের খবর। তবে আমি রিসেন্টলি একটা বই পড়ছিলাম, সেখানে কিছু এরকম অকথিত কাহিনী আছে। আমি তার একটা কাহিনী একটু বলি। সেটা হচ্ছে প্রথম মানব বোমা। আমি বলছি এই গল্পটা একটু একটু গল্পের মতো করেই বলছি, মানে ওনার লেখা থেকে আমি একটুখানি তুলে নিয়েছি আর কি। এটা 1700 সালের, কিন্তু মানে ওই সময়কার, ভাবো সেই সময়ে তখনও চিন্তা ভাবনা কিরকম ভাবে ছিল মানুষের। 1730 খ্রিস্টাব্দের 13ই জানুয়ারি ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজার বংশে জন্মগ্রহণ করেন রাজকুমারী ভেলু নাচিয়া। মানে ওনারই গল্প, কিন্তু ওনার সাথে আরেকজনের গল্প আছে, এবং তিনি রাজ্যের উত্তরাধিকারী হন। 1746 সালে শিবগঙ্গাইয়ের মুথুভাদু গানাথ পেরিয়ার সাথে বিয়ে হয় ওনার। 1772 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যরা শিবগঙ্গা আক্রমণ করেন এবং ওনার স্বামী মারা যান, নিহত হন। এই যুদ্ধে কর্নেল স্মিথ এবং তার সেনাবাহিনী নির্মমভাবে নারী ও শিশুদের হত্যা করেছিল। রানী নাচিয়া সেই সময় তার মেয়ে ভেল্লাচিকে সঙ্গে নিয়ে ভিন্টিগুলির কাছে ভীরুচারিতে আশ্রয় নিয়েছিলেন এবং তার স্বামীর হত্যার প্রতিশোধ নেবার সংকল্প করেছিলেন। এই ভীরুচারিতে ধীরে ধীরে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশাল সেনাবাহিনী তৈরি করেন এবং বিভিন্ন জনের সহযোগিতায়, অনেক সুলতানরা তখন ওনাকে সহযোগিতা করেছিল। তিনি আবার ফিরে আসেন শিবগঙ্গাতে আর শাসনভার গ্রহণ করেন।
1780 খ্রিস্টাব্দে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ ভারতের প্রথম নারী ছিলেন ভেলু নাচিয়ার। এই রানী ব্রিটিশদের গোলাবারুদ সংরক্ষণাগারের যে খোঁজ পান এবং তা ধ্বংস করার জন্য ভাবেন। এই ভাবনাকে সফল করার জন্য এক আত্মঘাতী হামলার পরিকল্পনা করেন। আর এই পরিকল্পনাকে রূপায়িত করার জন্য কুইলি বলে ওনার একজন বিশ্বস্ত সৈনিক ছিল, সে এগিয়ে আসে। এবং এই কুইলি অত্যন্ত সাহসী এবং আত্মসমর্পণের জন্য তৈরি ছিল, তাই তাকে এই কাজের জন্য তিনি মনোনীত করেন। এবং নির্ধারিত দিনে পরিকল্পনা অনুসারে এই কুইলি সারা গায়ে ঘি মাখেন এবং আগুন ধরিয়ে দেন নিজের গায়ে, দিয়ে এই যে ব্রিটিশদের যে অস্ত্রাগারটা ছিল সেইখানে ঝাঁপিয়ে পড়ে এবং সমস্ত গোলা বারুদ নিঃশেষিত হয়। এইটাই হচ্ছে মানে প্রথম যে আত্মঘাতী হামলাকারী ছিলেন কুইলি। মানে পদ্ধতি আলাদা হলেও প্রতিবাদ যুগে যুগে। প্রতিবাদ একদম একদম সেই সময়ে আর কি উনি মানে ওই যে বললাম যে প্রথম রানী, মানে যিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং তার সঙ্গী হিসাবে এরকম লোকজন পেয়েছিলেন। মানে কত সাহসী, কত দৃপ্ত এরা, এদের মানে মনটাই কিরকম ভাবে তৈরি ছিল, আমি খালি সেটা এক এক সময় ভাবি। অন্য ধাতুতে গড়া, অন্য ধাতুতে গড়া, তাদের মানে বোধ, তাদের আদর্শ অন্যরকম, অন্যরকম। একদম একদম তাই, সেটাই। আচ্ছা, আমি এইটা যেখানে পেয়েছি আমি সেই বইটা একটু দেখাই। মানে এই বইটাতে সত্যি এত অকথিত কাহিনী রয়েছে, আমার মনে হয় সংগ্রহে রাখলে সকলের মানে বেশ ভালো হ্যাঁ লাগবে। হ্যাঁ, একটু দেখাও। দেখাও। এই গল্পটা আমি কখনো শুনিনি, তুমি যেটা বললে খুব ভালো। না না, এখানে যে গল্পগুলো আছে আমার মনে হয় না কেউ শুনেছে। আমার খুব পরিচিত ভদ্রলোক, মানে ভীষণ গুণী মানুষ, সিংহনাদিনী রাজাঙ্গনা, অনুপম ধরের লেখা। তো ব্রতদি কিছু শুনবো নাকি? হ্যাঁ একটু শুনি। হ্যাঁ হ্যাঁ শুনি, একদম। আচ্ছা, আমি আরেকটি কবিতা শোনাই তাহলে। বেশ। কবিতা পতাকার 5 রং, কবি সুকান্ত আচার্য। একটি গল্পের মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন কবি। বেশ। বলো তো দেখি, পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, 3টে বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে। পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন হেঁকে, বোঝাও কি করে 5টি? মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, ওপরে গেরুয়া, মাঝখানে সাদা, সবুজ আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে, এটিকে ধরলে তবুও হচ্ছে 4টে। অবোধ শিশুটি বলল তখন, রং আছে আরো 1, লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে, জড়ানো রয়েছে দেহখানা তার পতাকার ফুলে।
রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি। এবার তো ঠিক আছে। বাহ, সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক। অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ। হয়েছি স্বাধীন, পেরিয়ে গেছে 70টি বছর। দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ, রাখছে কি তার খবর? সত্যি তাই, মানে তাদেরও আমাদের শ্রদ্ধা জানানো অবশ্যই উচিত আজকের দিনে, যারা এই সীমান্তে প্রহরী আমাদের এইভাবে সুরক্ষা দিয়ে চলেছেন। অবশ্যই আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদেরও শ্রদ্ধা জানাই। আমরা যে নিশ্চিন্তে থাকি সেটা তো অবশ্যই সেই তাদের জন্যই। হ্যাঁ, হ্যাঁ। শর্মিষ্ঠার কাছে কিছু শুনি এবার। আমি আবার চলে যাবো সেই সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা। প্রথমে বলতে বেশ। গিয়ে কথাটা বলেছি যে তার কবিতা সময়োপযোগী কবিতা। যেন মনে হয় এটা আবার সেটা বলতে গেলে আবার রিপিটই করতে হয়। যেন মনে হয় কবিতাটা হয়তো এই সময়ে ঠিক এই মুহূর্তে কবিতাটা এই পরিস্থিতির জন্যই লেখা। হুম, হুম। হ্যাঁ, সেরকমই একটা কবিতা। আমি কবিতায় চলে যাচ্ছি। কবিতার নাম বোধন। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত, মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি। কোথাও নেই কোপার, মারিও মড়ক মন্বন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবনযাত্রা, চুপি চুপি কান্না বও বুকে। হে নির্বিহারী সঙ্গী, আজ শুধু মনে মনে ধুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার, পায়ে পায়ে বাধা ঠেলে। তবু আজও বিস্ময় আমার, ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, ডেকেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায়, তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি, বারংবার হবে তা নিষ্ফল। তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল। প্রবল হলো, তারা মুদ্রাগুণে কোটি কোটি, তাদের ভান্ডার পূর্ণ। শূন্য মাঠে কঙ্কাল কোরটি তোমাকে বিদ্রুপ করে, হাততালি দিয়ে কাছে ডাকে। তোমার চোখে খুঁজে ফেরত তাকে। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়। দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড়, সামনে পেছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার, এই মুহূর্তে জবাব দেবে কি তার? লক্ষ লক্ষ প্রাণের দাম অনেক দিয়েছি উজাড় গ্রাম, সুদ আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্য বস্ত্র,
লোলুপ রসনা মেলা পৃথিবীতে, বাড়াও ও হাত তাকে ছিঁড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত আনো, আনো রক্তের ভাগীরথী আনো। দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর পর, মেলো চোখ আজ, ভাঙো সে ফাঁদ, হাঁকো দিকে দিকে সিংহনাদ। তোমার ফসল, তোমার মাটি, তাদের জীবন মরণ কাঠি, তোমার চেতনা চালিত হাতে এখনো কাঁপতে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে, শোনো তা কি, এখনো কি তুমি আমি স্বতন্ত্র? করো আবৃত্তি, হাঁকো সে মন্ত্র, শোন রে মালিক, শোন রে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, হিসাব কি দিবি তার? প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শোন রে মজুদ্দার, ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার। তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোন জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার, মজুদ্দার আর মানুষের ভিড়ে মিল খুঁজে পাওয়া ভার। 1300 সালের মধ্যবর্তী মালিক মজুদ্দার মানুষ ছিল কি? জবাব মেলে না তার। আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাশন্য সর্বনাশের ঝড়। আজকের নৈশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি। দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা, প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি, প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয়, মাথার ওপর ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর। তা যদি না হয়, বুঝবো তুমি তো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও। ভারতবর্ষ মাটি দেয়নি গো, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল। পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোথায়। বাহ, বাহ, খুব সুন্দর, সত্যি প্রাসঙ্গিক। একদম। হ্যাঁ, এই সুকান্ত ভট্টাচার্য 8-9 বছর বয়স থেকে কিন্তু লেখা শুরু করেছিলেন। একদম ওনার স্কুলে একটি হাতে লেখা পত্রিকা বেরোতো সঞ্চয়, সেখানে ওনার প্রথম একটি হাসির গল্প প্রকাশ পায় এবং তার পরবর্তীতে বিজন গঙ্গোপাধ্যায়ের শিখা কাগজে ছাপানো অক্ষরে ওনার একটি বিবেকানন্দের জীবনী লিখেছিলেন, সেটা বেরোয়। তো কত ছোট বয়স থেকে, যার জন্যই এত কিছু লিখে যেতে পেরেছে, মানে ওনার বোধহয় হৃদয় একদম শুরু থেকেই ছিল, মানে যেমন শৈশব থেকেই, শৈশব থেকেই। আমরা যেরকম শুনি না, মানে যে ঋষি সুখদেব যিনি, তিনি একদম মহাভারত শুনেই এসেছিলেন মাতৃগর্ভ থেকে, তো সেই রকম আর কি। হ্যাঁ, ওনারও একদম ছোটবেলা থেকেই এরকম সেই বোধের ইয়ে হয়েছিল। যাই হোক, এবার দীপিকা কিছু। হ্যাঁ, সুকান্ত অরবিন্দর আমি একটি নাটক নিই, সুকান্ত ভট্টাচার্যের এই যে এটা প্রতিবাদী মন ছাড়াও
ওনার যে মানে প্রকৃতি প্রেমী ছিলেন, বা ওনাকে কিছুটা বোঝা যায়। ওনার একটি চিঠি আমি পড়বো। বেশ বেশ বলো। চিঠিটি উনি 12 সেপ্টেম্বর 1946 সালে লিখেছেন ভূপেনকে। বেশ। হুম হুম। এবার আমার কথা বলি। 3 সপ্তাহ ধরে জ্বরে ভুগছি। গত 1 সপ্তাহ ধরে পার্টির হাসপাতালে কাটাচ্ছি। আরো কতদিন কাটাতে হবে কে জানে। যদিও অঞ্চলটা পার্ক সার্কাস, তবুও দাঙ্গা সংক্রান্ত ভয় নেই। একরকম বৈচিত্র্যহীন ভাবেই দিন কাটছে, যদিও বৈচিত্র্যের অভাব নেই। অনন্ত সিং, গণেশ ঘোষ ছাড়া পেয়ে আমাদের এখানে এসেছিলেন, সেই একটা বৈচিত্র্য। সেদিন ডাইনিং রুমে খাচ্ছি, এমন সময় কমরেড যোশী সেই ঘরে ঢুকে আমাদের খাওয়া পরীক্ষা করলেন। এটাকেও বৈচিত্র্য বলা যেতে পারে। তবে কাল আমার জীবনে সব থেকে স্মরণীয় দিন গেছে। মুক্ত বিপ্লবীরা সদল বলে সবাই আমার এখানে এসেছিলেন। অনুষ্ঠানের পর তারা আমার কাছে এলেন আমাকে শুভেচ্ছা জানাতে। বিপ্লবী সুনীল চ্যাটার্জি আমাকে জড়িয়ে ধরলেন। আর একজন বিপ্লবী তার গলার মালা খুলে পরিয়ে দিলেন আমায়। গণেশ ঘোষ বললেন, আমি আপনাকে ভীষণভাবে চিনি। অম্বিকা চক্রবর্তী ও অন্যান্য বন্দীরা সবাই আমাকে অভিনন্দন জানালেন। আমি তো আনন্দে মুহ্যমান প্রায়। সত্যি কথা বলতে কি, এতখানি গর্বিত কোনোদিনই নিজেকে মনে করিনি। ফ্রান্সে আর আমেরিকায় আমার জীবনী বেরোবে যেদিন শুনলাম, সেদিনও এত সার্থক মনে হয়নি আমার এই রোগজীর্ণ অশিক্ষিত জীবনকে। কাল সন্ধ্যার একটি ঘন্টা পরিপূর্ণতায় উপচে পড়েছিল। 11 সেপ্টেম্বরের এই সন্ধ্যা আমার কাছে অবিস্মরণীয়। হাসপাতালে ছক কাটা দিন ধীর মন্থর গতিতে কেটে যাচ্ছে। বিছানায় শুয়ে সকালের ঝকমকে রোদ্দুরকে দুপুরে দেবদারু গাছের পাতায় খেলা করতে দেখি। ঝিরঝির করে হাওয়া বয় সারাদিন। রাত্রিরে চাঁদের আলো এসে লুটিয়ে পড়ে বিছানায়। ডালহাউসি স্কোয়ারের অফিসে বসে কোনোদিনই অনুভব করতে পারবি না এই আশ্চর্য নিস্তব্ধতা। এখন দুপুর, কিন্তু চারিদিকে এখন রাত্রির নৈশব্দ। শুধু মাঝে মাঝে মোড়কের ডাক স্মরণ করিয়ে দিচ্ছে এটা রাত্রি নয়, দিন। রেডিও, বই, খেলাধুলো, সময় কাটানোর অনেক উপকরণই আছে। আমার কিন্তু সবচেয়ে দেবদারু গাছে রোদের ঝিকিমিকি ভালো লাগছে। উড়ে যাওয়া বাইরের খন্ড খন্ড মেঘের দিকে তাকিয়ে বাতাসকে মনে হয় খুবই উপভোগ্য। এমনি চুপ করে বোধহয় অনেক যুগ, অনেক শতাব্দী কাটিয়ে দেওয়া যায়। যাক, আর নয়। অসুস্থ শরীরের চিঠিতে আমার ভয়ঙ্কর উচ্ছ্বাস এসে পড়ে। কিছু মনে করিসনি। মেজদার মুখে শুনলাম তুই নাকি প্রায় স্বাধীনতা কিনে পড়ছিস। শুনে খুব আনন্দ হলো। নিয়মিত স্বাধীনতা রাখলে আরো খুশি হব। সুকান্ত। বেশ। হ্যাঁ, এই চিঠিপত্রের ভেতর দিয়ে না একটি মানুষকে কিন্তু মানে বোঝা যায়। মানে আমি হ্যাঁ, এই জন্য এদের লেখা চিঠিপত্রগুলো পড়তেও খুব ভালোবাসি। মানে এদের ভাবনা চিন্তার যে ধারাটা থাকে সেগুলো প্রতিফলন হয়। হ্যাঁ, প্রতিফলনটা চিঠিপত্রের মধ্যে ভীষণ ভাবে পাওয়া যায়। আর যখন বন্ধু বা নিজের প্রিয়জনদেরকে লেখেন, তখন সেটার হ্যাঁ মধ্যে কিন্তু কোনো চিন্তা ভাবনা, তার মনের যে কথাগুলো, সেগুলো মানে হ্যাঁ, একদম স্পন্টেনিয়াসলি, এটা স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে আসে। একদমই তাই। কৌশিকী আমাদের সাথে আছে। কৌশিকী বলছে খুব সুন্দর অনুষ্ঠান। থ্যাংক ইউ কৌশিকী, অনুষ্ঠান দেখছিস, খুব ভালো লাগছে। আচ্ছা, ব্রততির কাছে যাই এবার একটু আবার শুনি। আচ্ছা, বেশ বেশ। আমি শুনছিলাম সকলের নিবেদন, ভাবছিলাম একটি কথা বারবার করে মনে হচ্ছে যে সত্যি স্বাধীনতা আমরা পেয়েছি ৭৮ বছর, প্রায় ৮ দশক আমরা পার হয়ে আসলাম। কিন্তু সত্যি বলতে স্বাধীনতার অর্থ, স্বাধীনতা কি আমরা কি সবাই জানি, সবাই বুঝি? বা স্বাধীনতা দিবসের তাৎপর্য
স্বাধীনতা দিবস কি আমাদের কাছে, সেটা কি সবার কাছে খুব তাৎপর্যপূর্ণ? মানে অন্য দিনগুলোর চেয়ে এই দিনটার কি আহ আলাদা করে কিছু বুঝতে পারে তারা? আমার মনে মনে হয় না। আমার মনে হয় না। এবং আমার পরবর্তী নিবেদন একটি কবিতা, আমি কবিতাটি পাঠ করব এবার। কবি ভবানী প্রসাদ মজুমদারের রচনা, স্বাধীনতার মানে। ভীষণ কবিতাটি আমাকে, আমার মনকে নাড়া দেয়, ভীষণভাবেই প্রাসঙ্গিক, ভীষণভাবে হুম, প্রাসঙ্গিক। শোনাচ্ছি। শুনি। স্বাধীনতার মানে, কবি ভবানী প্রসাদ মজুমদার। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাথি খায় লাথি কিল চড় ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুঁটেও দেয় পয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোরই কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে পরছে পালিশ পরের জুতো, যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝি চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝি বইছে বাতাস নিরবধি, স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে। সত্যি, একদম সত্যি কথা। মানে তো সুন্দর করে উনি লিখেছেন। সত্যি সত্যি তো, সকলের কাছে হ্যাঁ, স্বাধীনতার মানে কি একরকম? নিশ্চয়ই নয়। সত্যি স্বাধীনতার মানে ওরাই জানে, ওই পাহাড় সাগর ঝর্ণা নদী চাঁদ তারা একদমই, একদমই। পাখি ফুল, ওরাই জানে। হ্যাঁ, ওরাই জানে। সেই সত্যিকারের স্বাধীনতা ওদের কাছেই আছে। হ্যাঁ, সেই। শর্মিষ্ঠার বোধহয় নেটের কোনো সমস্যা হচ্ছে, বারবার আসছে আবার হ্যাঁ, চলে যাচ্ছে। সমস্যা হচ্ছে এবার। হুম, হুম। তো এবার একটু গান শুনি। দীপিকা? আমি ব্রতথির মতন গান অত ঠিক না, তুমি তোমার পারি মতোই না, গাও। কিন্তু তাহলে চেষ্টা আমি আমার মতন করেই চেষ্টা যথেষ্ট ভালো গাও, যথেষ্ট ভালো গাও, বিনয় থাকা আমি ভালো। চেষ্টা করছি। একদম শুনি। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজা, দুঃখ দৈন সবনাশী, কর দূরিত ভারত লজ্জা, ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, কর সজ্জা কুল কমল কনক ধন ধান্যে, জননী গোলহ তুলে বক্ষে, শান্তন বাস দেহ তুলে চক্ষে, কাঁদিছে তব চরণ তলে 63 কোটি নর নারী গো, কান্ডারি নাহিক কমলা,
দুঃখ লাঞ্ছিত ভারতবর্ষে, সুন্দরী নাহিক কমলা, দুঃখ লাঞ্ছিত ভারতবর্ষে, শঙ্কিত মোরা সব যাত্রী, কালো সাগর কম্পন দর্শে, তোমার অভয় পদ স্পর্শে নবহর্ষে, পুন চলিবে তরুণী শুভ লক্ষ্যে, জননী গোলহ তুলে বক্ষে, শান্তনু বাস দেহ তুলে চক্ষে, কাঁদিছে তব চরণ তলে 63 কোটি নর নারী গো। ভারত শ্মশান কর পূর্ণ, পুন কোকিল কুজিত কুঞ্জে, দেশ হিংসা করে চূর্ণ, কর পূরিত প্রেমলি গুঞ্জে, দূরিত করে পাপ পুঞ্জে, তব তুঞ্জে, পুন বিমল কর ভারত পুণ্যে, জননী গোলহ তুলে বক্ষে, শান্তনু বাস দেহ তুলে চক্ষে, কাঁদিছে তব চরণ তলে 63 কোটি নর নারী গো। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজ্যা, দুঃখ দৈন সব নাশী, কর দূরিত ভারত লজ্জা। চেষ্টা খুব করলাম। সুন্দর, খুব সুন্দর, খুব খুবই সুন্দর। সুন্দর হয়েছে। হ্যাঁ, আর শর্মিষ্ঠা বারবার আসছে, মানে ঢোকার চেষ্টা করছে আর কেটে যাচ্ছে বেচারা। আচ্ছা, বুঝতে পারছি ততক্ষণে না। আমি একটা জিনিস বলি, সময় একদম। হবে? হ্যাঁ, হবে, বলো। তাহলে শ্রী অরবিন্দ ঘোষ কিছু নাটক লিখেছিলেন, সেই সম্পর্কে তার মধ্যে একটি নাটক, মানে উনি 5টি পূর্ণাঙ্গ নাটক এবং আরো 2 অসম্পূর্ণ নাটক তিনি লিখেছিলেন। সবগুলোই প্রকাশিত হয়, তার মধ্যে 2টি নাটকের বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে, কারণ তিনি তো সবই ইংলিশেই লিখেছিলেন নাটকগুলি। তো এর মধ্যে একটি নাটক, তার 3য় পূর্ণাঙ্গ নাটক, যেটি পারসিউস দ্য ডেলিভারার, এইটা নিয়ে একটু কথা বলবো। মানে এটি প্রথম প্রকাশিত, এই নাটকটি প্রথম প্রকাশিত হয় এবং 1907 সালে বন্দে মাতরম সাপ্তাহিকে ধারাবাহিকভাবে এটি প্রকাশিত হয় এবং পরে এটি পুনর্মুদ্রণ ঘটে 1942 সালে। তারও কিন্তু কারণ আছে এটা। এবার এই পারসিউস দ্য ডেলিভার যে এই যে নাটকটি, এটি কলকাতায় লেখা এবং বরোদা থেকে তিনি যখন কলকাতায় এলেন, রাজনৈতিক জীবনে ততক্ষণে তিনি প্রবেশ করে ফেলেছেন। এই নাটকটি লেখার সময় এবং পরে বন্দে মাতরমে যখন এটা প্রকাশ হয়, তখন শ্রী অরবিন্দ তার বৈপ্লবিক রাজনৈতিক কর্মধারার তুঙ্গে। গ্রিক সাহিত্যের পারসিউস উপকথাকে অবলম্বন করে তিনি এই নাটক রচনা করেন। যখন এই নাটকটি রচনা করছেন, তখন তার মন ভারতবর্ষের স্বাধীনতা চিন্তায় আকণ্ঠ নিমগ্ন। গ্রিক উপকথা অনুযায়ী যখন অত্যন্ত শক্তিশালী সাগর দৈত্যকে বধ করে পারসিউসের অ্যান্ড্রোমিডা উদ্ধারের কাহিনী তিনি নাটকায়িত করেছেন, তখন অ্যান্ড্রোমিডার প্রতীক হয়ে ফুটে উঠেছে ব্রিটিশ শাসনের নাগপাশে বাঁধা শৃঙ্খলিতা ভারত মাতার মূর্তি। আর পারসিউসের মতন এক পরিত্রাতার জন্য সে অপেক্ষা করছে। এই শৃঙ্খলিতা অশুভ শক্তি সম্পন্ন সাগর দৈত্যের ভোগের উপচার হিসেবে প্রদত্ত অ্যান্ড্রোমিডার সঙ্গে পরাধীন অত্যাচারিত ভারত মাতার তুলনা করেছেন তিনি সেখানে। এবং এ প্রসঙ্গে তিনি লিখেন যে 1905 থেকে 1910 সাল পর্যন্ত আমি রাজনৈতিক কর্মধারার মধ্যে প্রবেশ করি কেবল একটি মাত্র উদ্দেশ্যে, লোকের মনে স্বাধীনতার জন্য একটি সুনিশ্চিত ইচ্ছা এবং সেই সঙ্গে স্বাধীনতা লাভের জন্য
একটি সংগ্রামবোধের প্রয়োজনীয়তা জাগিয়ে তুলতে। সেই দিক দিয়ে দেখতে গেলে এই নাটকটি কিন্তু তাৎপর্যপূর্ণ। মানে এই সময়কালে এই নাটকটি রচনা করা হয়েছে 1907 সালে। আর এটা যখন 1942 সালে যখন তার পুনর্মুদ্রিত হয়, সেখানে শেষের দিকে একটু অংশ উনি সংযোজন করেন। সে তারও মানে আছে, কিন্তু সেটা একটু অন্য কারণে। সেই কারণটা কি বলবো? সময় আছে? হ্যাঁ, বলো। সেই কারণটি হচ্ছে যে শ্রী অরবিন্দ হিটলারের ফেনোমেনান তাৎপর্য মানে আরো গভীরভাবে ফুটিয়ে তোলার জন্য তিনি এটা লিখেছিলেন, নতুন সংযোজন করেছিলেন। মানে 1942 সালে বলদর্পী অসুর শক্তি সম্পন্ন হিটলার প্রায় সমগ্র ইউরোপকে বদানত করে রেখেছিল। নাজি শাসনের নাগপাশে ইউরোপ তখন বন্দিনী। তার তুলনা করা হয় বন্দিনী অ্যান্ড্রোমিটার সঙ্গে। ইউরোপের এই অবস্থার পরিপ্রেক্ষিতে শ্রী অরবিন্দের মনে এই দৃঢ় প্রত্যয় এবং উপলব্ধি জন্মায় যে হিটলারের অসুর শক্তিকে প্রতিহত এবং পরাজিত করতে না পারলে অচিরেই সে সমগ্র পৃথিবীর ওপর প্রভুত্ব বিস্তার করবে। ফলে সমগ্র পৃথিবীর বিকাশ এবং উন্নতির ক্রমবিবর্তনের গতি যাবে রুদ্ধ হয়ে। শুভ চিন্তা এবং চেতনার অগ্রগতি ব্যাহত হয়ে মানুষ হয়ে পড়বে এক অশুভ শক্তির দাস ও ক্রীড়নক। ফলে মানুষের বিবর্তনের ধারাটা বইতে শুরু করবে অন্য খাতে। এই জন্যই এই অসুর শক্তিকে পরাজিত করার জন্য পৃথিবীর মঙ্গলার্থে শুভ শক্তিকে আবাহন করেছিলেন তিনি, এক মানে আধ্যাত্মিক শক্তির প্রেরণায়। এবং পদানত ইউরোপকে তার মনে হয়েছিল শৃঙ্খলতা অ্যান্ড্রোমিটার প্রতীক, যে শুভ শক্তির মূর্ত প্রতীক পার্সিউসের মতো এক পরিত্রাতার সাহায্যে উদ্ধার লাভের জন্য দিন গুনছে। মানে এটা প্রথমে ছিল ভারতের স্বাধীনতা নিয়ে এবং পরবর্তীকালে সেটা বড় আকার ধারণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই সময় চলছে, সেইভাবে তিনি এটাকে দেখেছেন। এবং এটাই আবার তিনি একটু আধ্যাত্মিক ভাবেও তিনি দেখেছিলেন এই নাটকে, যেখানে বলা হচ্ছে যে এখানে কিছু দ্বন্দ্ব দেখানো হয়েছিল, যেখানে দেখানো হচ্ছে যে মানুষের অন্তর্রাজ্যের দ্বন্দ্বেরই প্রতিফলন, যেটা বাইরের দুনিয়ার নয়, মানুষের মনের ভেতরের দ্বন্দ্ব। তো সেই জন্য তিনি বলেছিলেন এই নাটকে যে হিয়ার দ্য স্টেজ ইজ দ্য হিউম্যান মাইন্ড অফ অল টাইম। মানুষের মধ্যেও তো অনেক দ্বন্দ্বক্রিয়া প্রতিক্রিয়া চলে, সেইগুলো। একদমই। তবে উনি বিশ্বাস করতেন যে সকলের মধ্যেই একটি দৈব সত্তা আছে, যার জন্য মানে উনি যে বলছেন আর কি, মানে তার মতে শিক্ষার মুখ্য উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে এক নতুন মানব জাতির গোড়াপত্তন, যাদের থাকবে এক নতুন জীবন এবং এক নতুন চেতনাবোধ। তিনি বলেন প্রত্যেক মানুষের মধ্যে একটি দৈব সত্তা আছে স্বকীয়তা, নিজস্ব গণ্ডির মধ্যে যা সে পরিপূর্ণ ও বিকশিত করতে পারে। আমাদের কর্তব্য হলো এর অনুসন্ধান করা, বিকাশ সাধন করা এবং ব্যবহার করতে শেখা। এটা আমরা সচরাচর করে উঠতে পারি না, মানে নিজের উপলব্ধি এবং নিজেকে চেনা এবং সেই যে দৈব সত্তা আছে তার বিকাশ ঘটানো এবং তার ব্যবহার আর কি, সেটা করতে পারলে তো সমাজটাই কত সুন্দর হয়ে যেত, কত সুন্দর হতো। সেই চেষ্টা আর কি, সেই চেষ্টা আমরা হয়তো করি, কিন্তু সেটাও যে মানে কতটা আমরা করতে পারি, কিন্তু চেষ্টাটা দরকার। একদম একদম। আমরা 1 ঘন্টার উপরে প্রায় গল্প করে ফেলেছি, আমাদের অনুষ্ঠান হয়ে গেছে, তো প্রায় শেষের দিকে আমরা এবার যাব। ব্রততে একটু গান শুনবো নাকি? গান? আচ্ছা, তুমি অন্য কিছু শোনাতে পারো, যেটা ইচ্ছে। আচ্ছা, ছোট্ট কবিতা শোনাই, ছোট্ট একটা কবিতা। বেশ বেশ বেশ। কবি সমীন্দ্র ভৌমিকের কবিতা ভারতবর্ষ। এখানে 3টে, ওখানে 3টে, সেখানে 3টে ঢেউ, এই তল্লাটে তারা ছাড়া আর মনীষী নেই কেউ।
আরে রে 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 চিৎকার শুনে সবাই পগার পার। কেবল একটা হাবাগোবা ছেলে, নাম ভুলে গেছে তার। তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল। আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরলো, মারলো, বলল, বল জয় সিয়ারাম। ছেলেটা বলল, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরো একদল বলল, বলতো আল্লাহু আকবার। ছেলেটা বলল, জিরো আর অতীশ দীপঙ্কর। সবাই ধরলো, মারলো, বলল, কোনখানে তোর ঘর? ছেলেটা বলল, ভারতবর্ষ, সবরমতির চর। অসাধারণ এই কবিতাটা না, মানে শুনতেও যেমন লাগে, বলতেও আর কি বেশ হয়, খুব ভালো লাগে বলতে। তুমি আর প্রতিটি কবিতাটা বলে খুব সুন্দর, ওর উচ্চারণে খুব ভালো লাগে এটা শুনতে, সত্যি তাই। তো আমরা একদমই শেষে চলে শেষ করব আমরা অনুষ্ঠান। আর কিছু শুনবো নাকি লিপিকা, তোমার কাছে শুনে শেষ করব? আমি না আমার আমি বরঞ্চ, যদিও আমি জানি না এই গানটা আবার ঠিকঠাক গাইতে পারবো কিনা, একটা গান তাহলে শেষে আমি করি। এটা মানে অনুষ্ঠানটা শেষ করব, তোমার গানটা শুনবো, তারপরে ভবানী প্রসাদ মজুমদার একটা লেখা দিয়ে, সুকান্তকে নিয়ে উনি লিখেছেন, সেইটাই, সেটা দিয়ে আমি ভেবেছি অনুষ্ঠানটা শেষ করব। এত সুন্দর করে মানে সুকান্তর যে লেখাগুলো, সেগুলোর যে মানে কি কি নিয়ে লেখা আছে, এবং সেটাও খুবই প্রাসঙ্গিক এখনকার সময়ের জন্য। তো সেই কবিতাটা দিয়ে আমি শেষ করব। লিপিকার গানটা শুনে নি। তাহলে আমি অল্পখানি একটু গান করি, বেশ। সামান্য। সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। আ আ মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের কর জয়। আ আ সংকটের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হলো না ম্রিয়মান। এইটুকুই থাক। দারুণ দারুণ। পেছনে আমরা ব্রততিকেও পেলাম একটুখানি এই গানটা। শুনেছ? তো আমি তাহলে অনুষ্ঠানের শেষেই যাচ্ছি। আমি একদম। এই, হ্যাঁ হ্যাঁ, এইটা একটু বলে নি। আমার মনে হয় সব বিষয়টাই আর কি সুকান্তকেও যেমন জানা যাবে, তেমন এখনকার বললাম যে খুব প্রাসঙ্গিক হবে বিষয়টা, যদিও আমার প্রস্তুতি নেই সেরকম ভাবে, তাও আমার মনে হচ্ছে এটা একটু বলি। না না, শুনি শুনি। কিষানের ধান কাটা কাস্তের শব্দ, পঙ্গপালের দল হয়ে যাবে জব্দ, ধ্বংসের দিন হবে শান্ত, সে জানত, সে মানত, সুকান্ত, সুকান্ত, সুকান্ত। শাসনের নামে যেথা শোষণের ফন্দি, শকুনের সাথে সেথা নয় কোনো সন্ধি, হোক তারা যত পরাক্রান্ত, সে জানত, সে মানত, সুকান্ত, সুকান্ত, সুকান্ত। শোষণের জাঁতাকলে পিষে যারা মরছে, দুবেলা ভাতের থালা মুখ থেকে কাড়ছে, স্বৈরাচারের পথ ভ্রান্ত, সে জানত, সে মানত, সুকান্ত, সুকান্ত, সুকান্ত। শোষিতেরা চিরকাল লড়ছে তো লড়বেই, শোষকেরা দিকে দিকে মরছে তো মরবেই, অত্যাচারীরা হবে ক্ষান্ত, সে জানত, সে মানত, সুকান্ত, সুকান্ত, সুকান্ত।
সূর্য শপথে শোনাব টেক্কা শুনলেই শানলেই, অত্যাচারীর বুকে বারে বারে হানলেই কেটে যাবে পৃথিবীর ধাস্ত। সে জানতো, সে মানত, সুকান্ত, সুকান্ত, সুকান্ত। বুকে বেঁধে দুর্জয় দৃঢ় সংকল্প, সামনে এগিয়ে চলো, টলবো না অল্প, আমরা হব না কভু ক্লান্ত। সে জানতো, সে মানত, সুকান্ত, সুকান্ত, সুকান্ত। বাহ, প্রতিবাদ। মানে অবনীপ্রসাদ মজুমদার লেখেন এত অসাধারণ, মানে আমার ভীষণ ভালো লাগে ওনার লেখা পড়তেও। আজকের অনুষ্ঠান তাহলে আমরা এখানে শেষ করি। হ্যাঁ, অনেক মন খারাপের মধ্যে বেশ কিছুটা সময় খুব ভালোভাবে কাটলো আমাদের সবার, ভালো একদমই তাই। লাগলো, একটা হ্যাঁ, পজিটিভ কারণ ভাইব নিয়ে। হ্যাঁ, এত সবাই খুব খারাপ ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে তো আমাদের হ্যাঁ। যেতেই হয়, কিন্তু আবার মানে মনটাকেও ঠিক রাখতে হয়, কিছু উপায় নেই আমাদের, কারণ আমাদের লড়াই করতে হলেও মনটাকে ঠিক না রাখলে তো সেটা করতে পারবো না। বিধ্বস্ত হয়ে পড়লে মুশকিল, আমাদের সতেজ থাকতে হবে, সেইটার চেষ্টা অবশ্যই আমাদের করতে হবে। তো এটা আজকে আমরা এখানে সবসময় শেষ মতন যে অন্ধকারের উপরে তো একটা দিনের আলো দেখা আলো যায়, আসবেই, এই আশায় তো আমরা সবসময় দেখি। আলো আসবে। সেই আলোর আশা তো রাখবোই। হ্যাঁ, রাত কেটে যাবে, সূর্য উঠবেই, সেই সূর্যোদয় আশা হবে, আমরা রাখবো। হ্যাঁ হ্যাঁ, সূর্যোদয় নিশ্চয়ই হবেই, নিশ্চয়ই। একদম। সেই আশা নিয়েই আমরা আজকের অনুষ্ঠান শেষ করি। ঠিক আছে, অনেক ভালো সবাই লাগা ভালো রাখিদি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ভালোবাসা। থাকবেন। ধন্যবাদ তোমাদেরও, অবশ্যই তোমরা এত সুন্দর করে অনুষ্ঠান করলে, সকলে মিলেই আমরা করলাম, খুব ভালো লাগে তোমরা এই যে আসো, আর তোমরা তো মানে ভালো করো। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। সেটাই। ঠিক আছে, আজকে তাহলে শুভরাত্রি জানাই তোমাদের সকলকেই জানাচ্ছি। তো আজকের অনুষ্ঠান আমাদের প্রিয় স্বদেশ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।